আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল। কিভাবে? তখন গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়ে ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছে না। 2024 সালের আগস্ট মাসে যে কারণে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল, সেই একই কারণে অবৈধ ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। যে কাজ না করার জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, ঠিক সেই একই কাজ করার জন্য ইউনূসকে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ আপনার আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি? বাংলাদেশ আজ শুধু একটি স্বাধীন দেশ নয়, বরং এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক শক্তিবর্গের সামরিক প্রতিযোগিতার এক ভয়ঙ্কর দাবার গুটি। আপনাদের স্মরণ থাকার কথা যে তারেক রহমান যখন ক্ষমতায় আসেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র দিয়েছিলেন এবং সেই পত্রে এমন সব ইঙ্গিত ছিল যা এখন অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হতে যাচ্ছে, এবং যে কারণে আমেরিকার সঙ্গে তার একটি, সেই জেমস মরিয়ার্টির কথা, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত, যিনি উইকিলিক্সের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে যিনি তথ্য পাঠিয়েছেন তারেক জিয়া সম্পর্কে, যে তারেক জিয়া কতটা ভয়ঙ্কর, কতটা দুর্নীতিবাজ, এবং তাকে কেন আমেরিকায় ঢুকতে দেওয়া উচিত না, এবং যে কারণে এখনো পর্যন্ত তারেক রহমান আমেরিকায় ঢুকতে পারছেন না বা ঢুকতে পারার সুযোগ তৈরি হয়নি, কিন্তু বাংলাদেশে তাকে যে কারণে ফিরিয়ে আনা হয়েছে সে কথাই আজ বলছি। প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট মিলিটানি জানিয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আকসা এবং জেসমিয়া ধরনের প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। একই তথ্য প্রকাশ করেছে ইনসাইড বাংলাদেশ, ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com এবং আরো অনেকগুলো পত্রপত্রিকা। ইন্ডিয়া.com তো সরাসরি লিখেছে যে শেখ হাসিনার সবচেয়ে বড় আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্র হঠাৎ কেন বাংলাদেশের বন্দর চাইছে বলুন তো? তার উত্তর হচ্ছে হঠাৎ তো চাইনি, বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র এই চাপ দিয়ে আসছে, কারণ বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যিক জলপথ নয়, এটি ভবিষ্যৎ সামরিক প্রতিযোগিতার কেন্দ্র। মালাক্কা প্রণালী, আন্দামান সাগর, মিয়ানমার উপকূল, ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের সংযোগ স্থল হিসাবে বাংলাদেশের অবস্থান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনের কাছে বাংলাদেশ আর শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বরং এটি এখন ইন্দো প্যাসিফিক সামরিক স্থাপত্যের একটি সম্ভাব্য ঘাঁটি। বাংলাদেশের ভূ রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এদেশের ক্ষমতার পালাবদল নিছক জনগণের ভোটে বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয় না। এর নেপথ্যে থাকে সাম্রাজ্যবাদী শক্তির সুদূর প্রসারী হিসাব নিকাশ এবং বাংলাদেশে তাদের যেসব এজেন্ট আছেন, এই যেমন ধরেন ডক্টর ইউনূস, তাদের কারসাজির কারণে, এবং প্রায়শই তাতে যোগ দেয় বাংলাদেশের সেনাবাহিনী, যেমনটি 2024 সালে ঘটেছে। 2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব নিয়ে এদেশের সাধারণ মানুষের সামনে যে আবেগ ঘন গল্প বিক্রি করা হয়েছে জুলাই যুদ্ধের, তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাস্তবায়নে মাঠে নামানো হয়েছিল জুলাই সন্ত্রাসীদের, এনজিও জীবীদের, পত্রিকা, নায়ক নায়িকা, তৃতীয় লিঙ্গ থেকে শুরু করে সবাইকে, যাদের ধ্বংসযোগ্য এবং লাশের উপর ভর করে ক্ষমতায় বসেছে এই পুতুল সরকার। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন কারণ তিনি প্রতিটি শক্তিবর্গের সঙ্গে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কিছু করেননি, বরং একটি ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করেছিলেন। কিন্তু যখন ইন্দো প্যাসিফিক কৌশল, বঙ্গোপসাগরের সামরিক গুরুত্ব এবং চীনের বিরুদ্ধে মার্কিন অবস্থান আরো আক্রমণাত্মক হয়ে উঠল, তখন শেখ হাসিনার সঙ্গে ওয়াশিংটনের চূড়ান্ত দূরত্ব তৈরি হতে শুরু করলো। তিনি পশ্চিমা শর্তে মাথা নত করেননি বলেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। পিরিয়ড। এর চেয়ে বড় কোনো
সত্যি নাই। যত যাই বলুন না কেন, তার অপশাসন, গণতন্ত্রহীনতা, ভোট দেননি, নানা রকম কথা আছে। ফ্যাসিস্ট হয়ে উঠেছেন এবং তিনি কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন, বহু কিছু বলতে পারেন তার সম্বন্ধে। কিন্তু তিনি পশ্চিমা শর্তে রাজি হননি, সে কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এর বাইরে অন্য কোনো সত্য নেই। কারণ বাংলাদেশের এইসব গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, এইসব নিয়ে পশ্চিমারা থোড়াই কেয়ার করে। আজকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমে অত্যন্ত উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আকসা এবং জিসোমিয়া জাতীয় সামরিক চুক্তির মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটি অবাধে ব্যবহার করতে পারবে। শেখ হাসিনার সবচেয়ে বড় আশঙ্কা ছিল যা আজ সেটা অক্ষরে অক্ষরে সত্যি হতে যাচ্ছে। মূলত বঙ্গোপসাগরকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্যই 2024 সালের আগস্টে অবৈধ ইউনূস সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। আর সেই একই আন্তর্জাতিক চুক্তির অংশ হিসাবে তারেক রহমানকে তার বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা থেকে জাদুর কাঠির ছোঁয়ায় রাতারাতি দায় মুক্তি দিয়ে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এটি কোনো রাজনৈতিক অলৌকিক ঘটনা নয়, বরং এটি ছিল একটি নিখুঁত ভূ রাজনৈতিক বোঝাপড়া। শেখ হাসিনা একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েছেন, অন্যদিকে ভারতের নিরাপত্তা স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সমঝোতায় যেতে দৃঢ়ভাবে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি জানতেন এই চুক্তিগুলোর অর্থ শুধু সামরিক সহযোগিতা নয়, বরং রাষ্ট্রের কৌশলগত অবকাঠামোতে মার্কিন সামরিক বাহিনী তথা পেন্টাগনের চিরস্থায়ী প্রবেশাধিকার। আর যে শর্তে শেখ হাসিনা রাজি হননি, ঠিক সেই শর্তে সম্পূর্ণ দাসখত দিয়েই ইউনূস এবং তারেক রহমান গোষ্ঠী ক্ষমতার মসনদে বসেছেন। এই সামরিক আগ্রাসনের পথ প্রশস্ত করতে এখন বাংলাদেশের জ্বালানি খাতকে একটি মোড়ক বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছুদিন আগে এই অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার খলিল, যিনি কূটনীতিক পাড়ায় রজার খলিল নামে পরিচিত, তিনি ওয়াশিংটনে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে একটি অত্যন্ত গোপনীয় কৌশলগত জ্বালানি সহযোগিতা সমঝোতা স্মারক সই করেছেন। এ বিষয়ে আপনারা কেউ জানেন? পত্রপত্রিকায় দেখেছেন, কিন্তু এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিস্ময়কর ব্যাপার হলো, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরের আগে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় কিংবা পেট্রো বাংলার কোনো কর্মকর্তাই বিন্দুমাত্র অবগত ছিলেন না। দেশে কোনো যাচাই বাছাই বা ভেটিং ছাড়া তার এজেন্ডা বাস্তবায়নে তিনি এই তড়িঘড়ি চুক্তি করলেন। এমনিতেই আমাদের প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 60% মার্কিন কোম্পানি শেভরনের নিয়ন্ত্রণে, এবং শেভরন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর বসে ঠিক করেন যে বাংলাদেশের মানুষ কতটুকু গ্যাস পাবে আর কতটুকু পাবে না। এবং এলএনজি সরবরাহের চাবিকাঠি তার হাতে, এক্সেলারেট এনার্জির হাতে। এই এক্সেলারেট এনার্জির প্রতিনিধিকে পিটার হাস। মানে কতগুলো সমীকরণ দেখেন, একদম মানে দুয়ে দুয়ে যে 4 হয় মিলানো যায়, আপনারা মেলাতে পারবেন। এই নতুন চুক্তির ফলে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে একচেটিয়া অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভূতাত্ত্বিক জরিপের নামে পেট্রো বাংলার সাথে যৌথ কাজের আড়ালে মূলত বঙ্গোপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ পরোক্ষভাবে পেন্টাগনের হাতে তুলে দেওয়া হচ্ছে। কারণ মালাক্কা প্রণালী, আন্দামান সাগর, মিয়ানমার উপকূল, দক্ষিণ চীন সাগরের সংযোগ স্থল হিসাবে বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যিক জলপথ নয়, এটি চীনকে ঘিরে ফেলার মার্কিন কৌশলের মূল সামরিক কেন্দ্রবিন্দু। এই ভয়ঙ্কর দেশবিরোধী তৎপরতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার কাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সরকার তথা বর্তমান ক্ষমতাসীন বিএনপি দেশের অভ্যন্তরে এক শ্বাসরুদ্ধকর ভীতির রাজত্ব কায়েম করেছে। তারা তাদের রাজনৈতিক পেশিশক্তি হিসেবে মাঠে নামিয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অপশক্তি যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামী, তাদের সশস্ত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আর জুলাই সন্ত্রাসী এনসিপি কে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক এবং প্রগতিশীল শক্তি যেন দেশের সমুদ্র বন্দর বিদেশি যুদ্ধ জাহাজের জন্য খুলে দেওয়ার বিরুদ্ধে কোন রকম টু শব্দ করতে না পারে, সেজন্য দেশের প্রতিটি আনাচে কানাচে জামায়াত শিবিরের ক্যাডারদের লেলিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে।
জুলাই সন্ত্রাসীদের তথাকথিত বীরের মর্যাদা দিয়ে সমাজে এমন এক নৈরাজ্য এবং ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ এই নীরব রাষ্ট্রদ্রোহিতার প্রতিবাদ করার সাহস পর্যন্ত হারিয়ে ফেলে। বিএনপি এবং জামায়াতের এই অশুভ আঁতাত মূলত বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার জন্য একটি ভাড়াটে লাঠিয়ালদের ভূমিকা পালন করছে। দেশের সংসদে কোনো বিতর্ক নেই, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো উন্মুক্ত আলোচনা নেই, অথচ রাষ্ট্রের বন্দর বিদেশি যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত রাতের অন্ধকারে নিয়ে ফেলা হচ্ছে। ইতিহাসের এক নির্মম পরিহাসের ভেতর বাংলাদেশ রয়েছে। এক সময় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তোলা হতো যে তিনি নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন, অথচ আজ সেই বাংলাদেশকেই অনেক বড় এবং আগ্রাসী এক পরাশক্তির সামরিক খেলায় নিলামে তোলা হয়েছে। চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর, মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর নিয়ে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহ ছিল। ইতোপূর্বে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বাংলাদেশে এসেছে, যৌথ মহড়া হয়েছে, কিন্তু সেগুলোর কোনোটি স্থায়ী সামরিক প্রবেশাধিকারের চুক্তি ছিল না। আজ নতুন শক্তিগুলো বাংলাদেশের সামরিক এবং কৌশলগত অবকাঠামোকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার স্থায়ী ঘাঁটি বানিয়ে ফেলেছে। ভারতও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তারা চায় না বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র এমন ভাবে স্থায়ী সামরিক প্রভাব গড়ে তুলুক যা দিল্লির কৌশলগত ভারসাম্য নষ্ট করে দেয়। আবার চীনও নিশ্চয়ই এই আগ্রাসনের মুখে চুপচাপ বসে থাকবে না। ফলে বাংলাদেশ এখন সরাসরি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সামরিক প্রতিযোগিতার ঠিক মাঝখানে ঢুকে যাচ্ছে। আজ যদি মার্কিন যুদ্ধ জাহাজ আসে, কাল তারা স্থায়ী লজিস্টিক সাপোর্ট সেন্টার চাইবে, পরশু যৌথ সামরিক কমান্ড বা গোয়েন্দা নজরদারির কাঠামো তৈরি হবে। যুক্তরাষ্ট্র কখনোই বিনা স্বার্থে কোনো দেশের পাশে দাঁড়ায় না। বাংলাদেশে ক্ষমতার রাজনীতিতে আদর্শ গণতন্ত্র কিংবা জনগণের ইচ্ছার চেয়ে আজ আন্তর্জাতিক কৌশলগত স্বার্থ অনেক বড় হয়ে গেছে। শেখ হাসিনা মাতৃভূমির বুক চিরে বিদেশি সামরিক ঘাঁটির সুযোগ দেননি বলেই তাকে ক্ষমতা হারাতে হয়েছে। তাকে গণভবনের দরজায় হত্যা করে গণভবনের দরজায় তার লাশ ঝুলিয়ে রাখার নির্দেশ এসেছিল। সেটি থেকে তিনি রক্ষা পেয়েছেন বটে, কিন্তু বাংলাদেশকে রক্ষা করতে পারেননি। আর ইউনূস, তারেক গোষ্ঠী এবং তাদের দোসর জামায়াত শিবির নিজেদেরকে সাম্রাজ্যবাদের সবচেয়ে অনুগত দাস হিসেবে প্রমাণ করতে পেরেছে বলেই তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। দেশের মানুষ হয়তো আজ বিভ্রান্তির ঘোরে পুরো খেলাটা বুঝতে পারছেন না, কিন্তু ইতিহাস ঠিকই নির্দয়ভাবে লিখবে যে ক্ষমতার লোভে বঙ্গোপসাগরের জলেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সমাধি রচিত হয়েছিল। বাংলাদেশের সাধারণ মানুষকে আজ এই বাস্তবতাটা অনুধাবন করতে হবে। 2024 সালের ক্ষমতার পরিবর্তন কোনোভাবেই গণতন্ত্র, ভোটাধিকার বা সুশাসনের লড়াই ছিল না। বহুদিন ধরে কথাটা বলে আসছি। এটি ছিল বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ, সামরিক প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক পরাশক্তির ভূ রাজনৈতিক স্বার্থের এক নগ্ন প্রতিফলন। শেখ হাসিনা যে সুযোগ দেননি, তারেক রহমান এবং ইউনূস সে সুযোগ দিয়েছে। আমরা বহুদিন ধরে এই কথা বলছি। ধীরে ধীরে সেসব কথাই যখন প্রমাণিত হচ্ছে, তখন আনন্দ হওয়ার বদলে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। মনে হচ্ছে দেশটা সত্যি সত্যি হারিয়ে ফেলতে চলেছি আমরা। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন আক্রমণ করে সেই ভবন শুধুমাত্র লুটপাট করা হয়নি, তছনছ করা হয়েছে। এবং সেই ভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, প্রধানমন্ত্রীর বাসভবনকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদটিকে এতটা খেলনা বানিয়ে দেওয়া হয়েছে। বিশেষত প্রধানমন্ত্রীর পদে যখন একজন বয়স্কা নারী তিনি দায়িত্ব পালন করেন, তো সেই বয়স্ক নারীর অন্তর্বাস, অর্থাৎ তার যে ব্লাউজ, পেটিকোট, পেন্টি যা কিছু রয়েছে, এই জিনিসগুলো নিয়ে যখন লুটপাটকারীরা একজন বয়স্ক মহিলা, যার বয়স প্রায় 78 বছর বা 80 বছর, তার এই সামগ্রী নিয়ে যখন সেই উন্মত্ততায় সেগুলো প্রদর্শিত হয় এবং সেগুলো নিয়ে যখন মানুষ এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এবং অন্য মানুষ সেগুলো দেখতে বাধ্য হয়, এটা একটা ইতিহাসের ধারাপতন। ভালো মন্দ, কতটা খারাপ কতটা জঘন্য সেটা
সম্ভবত ওই সময় যখন প্রদর্শিত হয়েছিল বলার সময় ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে সেটা প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গভবনের এবং গণভবনের যা কিছু সম্পদ, অর্থাৎ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের যা কিছু সম্পদ সবকিছুই রাষ্ট্রের। হাতে গোনা তাদের ব্যবহার্য কিছু সামগ্রী থাকতে পারে, কিন্তু ওখানে যত ফার্নিচার, যত ল্যাপটপ, যত কিছু রয়েছে সবই রাষ্ট্রীয় সম্পদ। তো যেভাবে এই রাষ্ট্রীয় সম্পদগুলো, গণভবনের রাষ্ট্রীয় সম্পদগুলো লুণ্ঠন হয়েছে, ঠিক এইরকম ভাবে মধ্যযুগে কোনো রাজপ্রাসাদ কোনো সৈন্যবাহিনীর দ্বারা এভাবে লুণ্ঠিত হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান কিংবা তমুলঙ্গের সৈন্যদের দ্বারা, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যখন কোনো একটা শহর দখল হতো আদিকালে, তখন সামরিক বাহিনীর সবচেয়ে চৌকস যে অংশটিকে, যেটিকে রয়্যাল গার্ড বলা হতো, আমাদের দেশে এখন যেমনভাবে SSF, সেই রয়্যাল গার্ডের কমান্ডার সে প্রথমেই রাজপ্রাসাদের দখল নিতেন তার অনুগত বাহিনীর দ্বারা, এবং যা কিছু সেখানে কালেকশন করা হতো এগুলো সবই একটা সিজার লিস্ট। আজকের আধুনিক পদ্ধতিতে আমরা যেগুলোকে সিজার লিস্ট বলি, সেইভাবে সিজার লিস্ট করা হতো। এগুলোর মধ্যে বই, পুস্তক, দলিল, দস্তাবেজ, ব্যবহার্য সামগ্রী, স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে যা কিছু ছিল এগুলো সব সিজার লিস্ট করা হতো। এমনকি দাস দাসী থেকে শুরু করে ওই হেরেমে বসবাসরত যারা রমণী, তাদেরকেও এই লিস্টের অধীন আনা হতো। তারপর সেগুলো কোনটা রাজা নেবেন, কোনটা সেনাপতি নেবেন, কোনটা সাধারণ সৈন্যরা নেবেন, আর কোনটা বাজারে বিক্রি করবেন, আর কোনটা যে বিজয়ী রাজা তার রাজকোষে জমা হবে, এটার একটা লিখিত বিধান ছিল। এমনকি যে আইএমএ জাহিলিয়াত সেই যুগেও সেটা ছিল। কিন্তু আমাদের গণভবন যেভাবে লুণ্ঠিত হয়েছে, এই লুণ্ঠনের ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না। এমনকি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, বাস্তিল দুর্গের পতনের পরেও ফ্রান্সের পার্লামেন্ট এবং রাজা লুইয়ের যে বাসভবন, আপনি দেখাতে পারবেন না যে এইভাবে গণহারে জনগণ গিয়ে সেটা লুট করেছে। কিন্তু আমাদের দেশে এই কাজগুলো করা হয়েছে বা করানো হয়েছে, বা এই কাজগুলো করতে প্রমোশনাল কাজ করা হয়েছে। এগুলো ইতিহাস। দ্বিতীয়ত হলো বাংলাদেশের যে ঐতিহাসিক ভবন 32 নম্বর, ইটস এ হেরিটেজ, আমাদের জন্য এটা একটা ঐতিহ্য। বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা 32 নম্বরের বাড়ি ইজ এ পার্সন, ইজ এ ম্যাটার, ইজ এ ফিজিক্স, বা ধরুন একটা বস্তু, কিন্তু এর পেছনে যে ইতিহাস আছে, সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, কালচার আছে, আপনি সেটাকে অস্বীকার করতে পারবেন না। তো 32 নম্বর যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি সরকার ইচ্ছে করলে বাজেয়াপ্ত করতে পারবে। সরকার ইচ্ছা করলে এটাকে যথাযথ পরিমার্জন, তারপরে এটাকে চাইলে একেবারে ভ্যানিশ করে দিতে পারবে। যেভাবে বেগম জিয়ার বাড়ি ভ্যানিশ করে দেওয়া হয়েছে, সরকার চাইলে সেটা করতে পারে। কিন্তু যখন এরকম একটা হেরিটেজকে আপনি জনগণের হাতে ছেড়ে দিবেন, ক্রোধান্বিত জনগণ, ইট মিনস আপনার পুরো রাষ্ট্রের যে সিস্টেম, সেই সিস্টেম এতটা বিপদ এবং বিপত্তিদের মধ্যে পড়বে যে আগামীতে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো গুরুত্বপূর্ণ দলিল, যে কোনো গুরুত্বপূর্ণ সহায় এবং সম্পত্তি, সব কিছু, যেটিকে কেপিআই জোন বলা হয়, সব কিছু যে লুণ্ঠন হবে সাধারণ মানুষের দ্বারা, এর একটা পথ করে দিলেন। ফলে গণভবন এবং 32 নম্বর, এই দুটো ভবনের যে ডাকাতি, রাহাজানি, লুটপাট, এগুলো নিয়ে ডে বাই ডে যত দিন যাচ্ছে, তত মানুষের ক্রোধ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিচার চাচ্ছে,
এবং যারা এই কর্মগুলো করে একটা সময় খুব আনন্দ উপভোগ করতেন, এখন তারা সবাই হতাশায় ভুগছেন, অনেকে আতঙ্কে ভুগছেন এবং নানা রকম সামাজিক, মানসিক, পারিপার্শ্বিক এবং প্রাকৃতিক জটিলতায় পড়ছেন। আপনি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, এই দুনিয়াতে আপনাকে তার কর্মফল ভোগ করতে হবে। আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তির সম্মান হানি করেন, খোদার কসম, আল্লাহর কসম, সম্মানিত ব্যক্তির সম্মান হানি করলে আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আপনার রিজিক বন্ধ হয়ে যায়। আপনার জন্য আল্লাহর যে সকল নেয়ামত অনিবার্য ছিল, আল্লাহ নিজে যেগুলো আপনার জন্য দিয়েছেন সেগুলো আল্লাহ উঠিয়ে নেন। এর কারণ হলো আল্লাহ স্বয়ং সম্মান দেন ব্যক্তিকে। কাজেই আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পদ এবং পদবি দিয়েছেন, তার উপর নিষ্ঠুর আচরণ করতে গিয়ে আপনাকে 100 বার চিন্তা করতে হবে এবং সীমার মধ্যে থাকতে হবে। 3 নম্বর হলো মর্যাদাবান। সম্মান এবং মর্যাদা আর একটা জিনিস। কিছু মানুষ সমাজে আছেন যারা পদ পদবীর বাইরে গিয়েও মানুষের সম্মান, ভালোবাসা, বিশ্বাস, আস্থার এবং প্রেরণার উৎস হিসেবে থাকেন। এই মর্যাদাবান মানুষগুলোকে বলা হয় প্রজ্ঞাবান, দ্য উইজডম, দ্য হাউস অফ উইজডম, হিকমার আধার, এই মানুষগুলো। এখন এইরকম সম্মানিত মানুষগুলো সাধারণত ধরুন অতীতে আপনি কনফুসিয়াসের কথা চিন্তা করেন, অ্যারিস্টটল, সক্রেটিসের কথা চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেন, সাহাবী অনেকে আছেন, কিন্তু হিকমা সম্পন্ন যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত সেই লোকমান আলাইহিস সালাম, পরবর্তী যুগে ইবনে সিনা, জাভির আল হায়ান থেকে শুরু করে অন্য যে সকল স্কলার যারা হিকমা পেয়েছেন, ইমাম বুখারী, 4 মাযহাবের 4 ইমাম, সবাই হিকমত ওয়ালা ছিলেন। কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো দেশকাল যখন এদের দিকে আঙ্গুল তুলে তাকায়, মুহূর্তের মধ্যে আল্লাহর সর্বোচ্চ, মানে ওই যে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করলে যা হয় তার চেয়ে বেশি, যাকে বলা হয় গজব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। তো গত সেই 18 মাসে ধরে এই বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজের ময় মুরব্বী, ধনী ব্যক্তি থেকে শুরু করে এই সমাজের মধ্যে যারা একটা বন্ধন তৈরি করে রেখেছিলেন, মব তৈরি করে সবগুলো তছনছ করে দেওয়া হয়েছে। ফলে কি হলো, একটা রেজিম চেঞ্জের পর যা আশা করা হয়েছিল, যে বরকত আশা করা হয়েছিল, যে ডেভেলপমেন্ট আশা করা হয়েছিল, সেগুলো সবই সকলের জন্য বুমেরাং হয়ে গেছে। মানে যারা এটা সুবিধাভোগী তারা, যারা সাধারণ জনগণ তারা, যারা দেখেছে তারা, যারা এর কাছাকাছি গেছে প্রায় সবাই এখানে মজলুম হয়ে পড়েছে। এই সমাজ তাদেরকে ধারণ করতে পারছে না। এবং আমাদের এই সমাজে এখন এতগুলো বিষয় কিলবিল করছে, এতগুলো সমস্যা, যে একটু তাকিয়ে দেখেন যে এই সমস্যাগুলো থেকে আপনি আমি কেউ কিন্তু বাঁচতে পারছি না। এই জন্য যখন অন্যায় হয় তখন সমস্বরে প্রতিবাদ করতে হয়, আর যখন ভালো কাজ হয় সমস্বরে সেই ভালো কাজের প্রশংসা করতে হয়। তো যেটা বলছিলাম যে ইদানিং আপনি দেখবেন যে যারা এই গণভবন চুরির সাথে জড়িত, 32 নম্বর ভাঙ্গার সাথে জড়িত, তাদের সেই রমরমা ভাব নেই। তারা আগের মতো বলতে পারছে না আমি এই কাজগুলো করেছি। তারপর এটা গর্বের বিষয় নয়, বরং যারা খুব চিহ্নিত হয়ে গেছে যে এই কাজগুলো তারা করেছে, তারা অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে নিজেদের দায় অন্যের উপর চাপাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটছে। এর বাইরে প্রকৃতির অভিশাপ শুরু হয়ে গেছে। অনেকের ব্যক্তিগত জীবন, তার শারীরিক মানসিক যে ভারসাম্যতা, অর্থনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, অনেকের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন,
আর অনেকে ক্ষমতায় থাকার পরেও সারাক্ষণ মৃত্যু ভয়ে থর 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 করে কাঁপছেন। এগুলো কেন হয়? আপনি দেখুন, জিয়াউর রহমান সাহেবকে যারা মেরেছেন, এই ঘটনার সাথে যারা জড়িত, এই সমাজে আপনি কাউকে পাবেন না। সেই জিয়াউর রহমানের খুনিদের কোনো ব্যক্তিকে, আত্মীয় স্বজনকে আপনি এই সমাজে পাবেন না। তারা গা ঢাকা দিয়ে আছে। আর যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন, তারা মানে জিয়াউর রহমান সাহেব যেভাবে মরেছে তার চেয়ে অপমৃত্যু তাদেরকে তাড়া করেছে। একই অবস্থা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, একটা সিঙ্গেল লোক জীবনে সুস্থভাবে বাঁচতেও পারেনি, সুস্থভাবে স্বাভাবিকভাবে মরতে পারেনি। 1971 সনে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, একটা সিঙ্গেল লোক বাঁচতে পারেনি। ইভেন 24-এর গণ অভ্যুত্থানের সময় যারা স্নাইপার রাইফেল চালিয়েছে, যারা নির্বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটা মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতের, আসমানের বালা, জমিনের বালা এবং মুসিবত একসঙ্গে তাদেরকে ঘেরাও করে আছে। একটু জেলখানার দিকে তাকিয়ে দেখেন তো, যারা জেলে আছেন, এই বাংলায় আপনার কি কখনো কল্পনা করতে পারতেন যে এই মানুষগুলো জেলে যাবে? যাদের কোমরে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো হচ্ছে, যাদেরকে যাকে বলা হয় টেনে হিসড়ে বিচারালয়ে আনা হচ্ছে, আজ থেকে 1 বছর 1.5 বছর আগে, মানে শেখ হাসিনার জমানায় এগুলো কল্পনা করা যেত? যে পরিমাণ মানুষ এখন কারাবন্দী আছেন, বিচারের আওতায় আছেন, তার চেয়ে অন্তত 100 গুণ মানুষ ক্ষমতাধরদের মধ্যে এবং ক্ষমতা যারা হারিয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা, তাদের মধ্যে। এর চাইতে বহু সংখ্যক মানুষ কখন পরোয়ানা চলে আসবে, কখন জেলে যেতে হবে, এই ভয়ে, কখন আমার যে কনস্পিরেসি, আমার যে চক্রান্ত, দেশ বিরোধী চক্রান্ত, আমার যে মানবতা বিরোধী চক্রান্ত, সেগুলো কখন প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তছনছ হয়ে গেছে। একইভাবে ধরুন, আগে যদি যাই, নবাব সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে, যারা পলাশীর সেই চিহ্নিত বেঈমান, বাংলাকে যারা রবার্ট ক্লাইভের হাতে তুলে দিয়েছে, একজন সিঙ্গেল মানুষ সুস্থভাবে মরতে পারেননি। আত্মহত্যা করেছেন, অনেকের কুষ্ঠরোগী হয়েছে, অনেকে পরিবার, ঘর, সংসার সবকিছু ত্যাগ করে দেউলিয়া হয়ে পড়েছেন, পাগলের মতো, ফকিরের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছেন। মীর কাসিমের মতো, যিনি বাংলার নবাব ছিলেন, পাগলের মতো সব জায়গায় ঘুরেছেন, ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। এই হলো অপকর্মের ফল। ফলে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করেছেন, আলটিমেটলি তারা সবাই এই যে রোষানল, প্রকৃতির রোষানল, মানুষের রোষানল, জমিনের রোষানল, আসমানের রোষানল, সব রোষানলের মধ্যে এই মুহূর্তে পড়েছেন। আল্লাহ অনাগত দিনে আমাদেরকে এই ধরনের বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন, হেফাজত করুন এবং দয়া করুন।